সেই সাউন্ড ইঞ্জিনিয়ার আমাকে বললেন কি, আমাকে চা এনে দাও। তো আমি একটা চায়ের দোকান থেকে তার জন্য চা বয়ে আনলাম। তারপর সে বললো আমাকে সিগারেট এনে দাও, আমি সেটাও এনে দিলাম। তারপর সে আমাকে বললো আমি তোমাকে ডাকবো, যাও। তা আমি সেই দিনও খুব দুঃখ পেলাম। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প। আমি ইয়ামে নিলাম, আর এটা আমার গল্প। ছোটোবেলার কথা যদি বলতে হয়, অনেক উত্থান পতন ছিল। কারণ আমার স্কুল লাইফটা ছিল 10 বছরের। 10 বছরে আমি মোট 5 বার স্কুল পরিবর্তন করেছি। তো সচরাচর যেটা হয় যে স্কুল পরিবর্তন হয় বাবা মায়ের ট্রান্সফার বা এই জাতীয় কারণে, কিন্তু আমার ব্যাপারগুলো ওরকম ছিল না। বেশিরভাগ সময় আমাকে স্কুল থেকে বের টের করে দেওয়া হয়েছে। স্কুল লাইফটা বেশ উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে। শিখেছি অনেক কিছু, স্কুল আমাকে অনেক কিছু শিখিয়েছে। শেষমেশ মোহাম্মদপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছি। তারপরে কলেজে গেলাম সেন্ট জোসেফ। সেখানেও উত্থান পতনের গল্প অনেক। লোকে কলেজ পাস করে 2 বছরে, আমি পাস করেছি 3 বছরে। তো ছাত্র জীবনটা আমার এভাবেই গেছে। তো আমি তখন ক্লাস 8-এ পড়ি সম্ভবত। তো আমাদের বাসা 5 তলায় আমাদের সাজু ভাই নামে একজন মিউজিশিয়ান এলেন ভাড়াটে হিসেবে। তিনি একটা ব্যান্ডে কিবোর্ড বাজাতেন। তো ব্যান্ডের ইনস্ট্রুমেন্ট বা ব্যান্ড বা গান বাজনার মানুষজন আমি প্রথমবারের মতো খুব কাছ থেকে দেখলাম আর কি। তো প্রায় প্রতি রাতেই উনি শো করতে বেরিয়ে যেতেন, কখনো ভোর রাতে, কখনো পরের দিন সকালে বাড়ি ফিরতেন। দিনের বেলার সময়টা ওনার সঙ্গে আমার বিভিন্ন কথা হতো, ওনার অভিজ্ঞতা শুনতাম। অভিজ্ঞতাগুলো শুনতে শুনতে আমার কাছে মনে হলো আমি গান বাজনা করব। তখন সদ্য ক্লাস 8-এ পড়ি। তো সেই সাজু ভাই, কিবোর্ডিস্ট সাজু ভাই, উনি আমাকে উৎসাহিত করলেন যে তোমাকে কিবোর্ড শিখতে হবে, কারণ অন্য কিছু বাজিয়ে লাভ নেই, বাংলাদেশে ওগুলোতে পয়সা আসে না। আমার আসলে ইচ্ছে ছিল গিটার বাজানো, কিন্তু সে কথা তাকে তখন সাহস করে বলা হয়নি। কারণ আমার একটা ভয় ছিল, যদি সাজু ভাই আমার গিটার বাজানোর আগ্রহের কথা শুনে আমাকে আর গান বাজনার দিকে নাই নেয়, সেই ভয়ে আমি আর কিছুই বললাম না। আমি ওনার সঙ্গে লেগে থাকার চেষ্টা করলাম। তো এটা একটা টার্নিং পয়েন্ট, প্রথম যখন মিউজিক আমার লাইফে আসলো আর কি। গান শোনার অসম্ভব পোকা ছিলাম, তো ক্যাসেট কিনতাম প্রচুর। সাজু ভাই প্রতিদিন ওই নতুন নতুন গান তুলতে হবে বলে আমার কাছ থেকে ক্যাসেট নিয়ে যেত, অথবা আমাকে বলতো জোরে জোরে গানটা ছাড়ো, আমি ওটা শুনে শুনে গানটা তুলবো। এ না হলে বোধহয় আমাকে অনেক দরকার হতো না। তো ওনার আমাকে দরকার হলো গান শোনার জন্যে, নতুন নতুন গান আমি প্রতিদিনই ক্যাসেট কিনতাম। আর আমার তাকে প্রয়োজন হলো আমি গান বাজনা করতে চাই সেজন্যে। তো এইভাবেই দুজন একসঙ্গে হওয়া। তারপর গিটার শেখা, লুকিয়ে লুকিয়ে বাসায় গিটার কিনে আনা, খাটে নিচে গিটার লুকিয়ে রাখা, ওসব পার্ট প্রায় সবারই একই রকম। কিন্তু সঙ্গীত জীবনটা বা গান বাজনার বিষয়ের যে শুরুর যে জায়গাটা, যখন আমরা স্টুডেন্ট ছিলাম লাইক স্কুল বা কলেজ, এই জায়গাটায় গান বাজনার কথা চিন্তা করাটা আসলে আমাদের জন্য কতটা কঠিন ছিল সেটা আসলে বর্ণনা করে কখনো বোঝানো যাবে না। তবু তারপরও আমার কাছে একটাই প্রশান্তির জায়গা যে আর যাই হোক, যে কিছু একটা অন্তত এত বছর যাবৎ শেখার চেষ্টা করেছে। কারণ বোধ করি এখন মানুষজন সেই শেখা, এই যে লম্বা সময় ধরে একটা জিনিসকে ধরে রেখে শিখে এগিয়ে যাওয়া, এটাও বোধহয় আর খুব বেশি দিন টিকবে না। কারণ ব্যান্ডে একজন মিউজিশিয়ানের প্রয়োজন হলে এখন আমরা যখন খুঁজি তখন বুঝতে পারি যে কি আকাল পড়েছে গান বাজনার। আপস অ্যান্ড ডাউনস বা ধাক্কা খাওয়ার কথা যদি বলতে হয়, যেহেতু গান বাজনাটা ছিল খুব ভালোবাসার, সেজন্য ভালোবাসা তো কষ্ট ছাড়া হয় না, তাই এক্ষেত্রেও তার ব্যতিক্রম না। হতো কি, আমাদের কিছু সিনিয়র বড় ভাইরা যারা তখন ফোনো লাইভের প্রথম প্রচলন আসলো, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ব্যান্ডগুলো লাইভ করতো। আমার দেখে খুব ইচ্ছে হতো আমার ব্যান্ড নিয়ে আমি কবে সেই ফোনো লাইভে যাব। তখন সবচেয়ে বেশি সময়ের বেশি লম্বা ফোনো লাইভটা সম্ভবত 21 টেলিভিশনের ছিল, প্রায় 4 ঘন্টা। তাছাড়া RTV-র লাইভটাও বেশ জনপ্রিয় ছিল। তো আমার বড় ভাইদের কাছে আমি রেগুলার যেতাম। আমি বলতাম কি যে আচ্ছা, আমি আমার ব্যান্ড নিয়ে ওখানে পারফর্ম করতে চাই, আমাকে একটু সুযোগ করে দেবেন।
তো তারা সবসময় আমাদের বলতো হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই, চিন্তা করো না। তো এমনও হয়েছে যে আমি সেই প্রযোজকের নাম শুনতে চেয়েছি, যে টেলিভিশনের এই অনুষ্ঠানটা যিনি সঞ্চালনা করেন তার নামটা একটু বলবেন, নামটাও বলেনি। এমনকি অফিসে, আমি সেই টেলিভিশন চ্যানেলের অফিসে গিয়েও আমার ওই ভাইদের জন্য অপেক্ষা করেছি, আমাকে দাঁড় করে রেখেছে, কিন্তু সেই সঞ্চালকের নাম আর বলে না। তো একটা সময় আশা ছেড়ে দিলাম যে না, এই ফোন লাইভ এগুলোর পেছনে আমার ছুটে লাভ নেই, আমাকে আসলে এগুলো কেউ দেবে না, যদি কখনো ভাগ্যে থাকে সে হবে। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে, এমনকি আমি আরেকটু যোগ করতে চাই, সেখানে হচ্ছে আমাদের এরকম একটা টেলিভিশন চ্যানেলের একজন ফোনো লাইভের একটা সাউন্ড ইঞ্জিনিয়ার, একজন নিশ্চয়ই তিনিও একজন গুণী সাউন্ড ইঞ্জিনিয়ারই হবেন, কিন্তু তিনি আমাকে সঞ্চালক বা প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে না দিয়ে আমাকে ওই সেই সাউন্ড ইঞ্জিনিয়ারের সঙ্গে পরিচয় করে দিলাম, আমার একজন মিউজিশিয়ান বড় ভাই। তো আমি সেই সাউন্ড ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করলাম মগবাজারের ওদিকে একটা প্র্যাকটিস প্যাডের সামনে। সেই সাউন্ড ইঞ্জিনিয়ার আমাকে বললেন কি, আমাকে চা এনে দাও। তো আমি একটা চায়ের দোকান থেকে তার জন্য চা বয়ে আনলাম, তাকে খেতে দিলাম। তারপর সে বললো আমাকে সিগারেট এনে দাও, আমি সেটাও এনে দিলাম। তারপর সে আমাকে বললো আমি তোমাকে ডাকবো, যাও। তা আমি সেই দিনও খুব দুঃখ পেলাম, কিছু বলিনি। সুখের ব্যাপারটা হচ্ছে ওই টেলিভিশন চ্যানেলে 1 বছর কি 2 বছর পর, সাধারণত একই বছর কোনো শিল্পী বা কোনো ব্যান্ড দুবার পারফর্ম করতো না তখন, আমি জানি না এখন কী অবস্থা। ওই বছর আমরা 2বার পারফর্ম করেছি ওই একই টিভি চ্যানেলে। এবং আমার এই গল্পটা ওই সময়কার নতুন প্রযোজক যিনি, উনি ফোনো লাইভের, তিনি জানতেন। তিনি আমাকে বললেন যে ইলান ভাই, আপনার ক্ষুধার্ত মানব গানটা আমার খুব প্রিয়। আমি বললাম আমি খুবই ধন্য। তিনি আমাকে বললেন যে আমি আপনাকে একটা ব্যবস্থা করে দিতে চাই। আমি বললাম কী ব্যবস্থা সেটা? সে বলছে যে আপনি লাইভে আসেন, আসলে তারপর বুঝবেন। তো মজার ব্যাপার যেটা হলো, আমি রাতেবেলা গেলাম গাড়িতে করে, এবং সেই সাউন্ড ইঞ্জিনিয়ার যিনি আমাকে দিয়ে চা বইয়ে আনলেন, তাকে দিয়ে প্রযোজক আমার বাদ্যযন্ত্রগুলো টানালেন। আমার ভালোই লাগলো, কিন্তু ব্যাপারটা আমার জন্য একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। অনুষ্ঠানের প্রত্যেকটা বিরতিতে, বিজ্ঞাপন বিরতিতে, সেই ভদ্রলোকের শেষে জিজ্ঞেস করে গেছে, যিনি একসময় আমাকে ওই যে চা বই আনার সময় কিন্তু তুমি করে বলতেন, তিনি আমাকে এসে বললেন যে বস সাউন্ড ঠিক আছে তো, না কোনো সমস্যা হলে আমাকে বলবেন। কিন্তু এটা একটা ভালো অভিজ্ঞতা ছিল। সেই ফোনো লাইভ আমি অনেক করেছি আমার ব্যান্ড। এরপরে আসলে সব মিলে সবগুলো টেলিভিশন চ্যানেলে একাধিকবার করে পারফর্ম করেছে। কিন্তু এর শুরুর গল্পটা এমন ছিল, আমাকে দিয়ে চা বইয়ে আনা হয়েছে, একাধিকবার টেলিভিশন চ্যানেলের নিচে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বড় ভাইরা আর সেই সুযোগ আমাকে করে দিতে চায়নি তখন। নতুন মিউজিশিয়ান বা যারা সঙ্গীত শিল্পী আছেন বা গানের জগতে বা ব্যান্ডের জগতে যারা আসতে চান, তাদের নিয়ে বলবার আগে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে আমি নিজেও আসলে এখনও সেই নতুনের জায়গাতেই আছি, যদিও তারপরও জাস্ট অভিজ্ঞতায় যাদের থেকে একটু এগিয়ে আছি তাদেরকে একটু পরামর্শ দিতে চাই। সেটা হচ্ছে আমাদের যেহেতু শেখার সুযোগটা দিন দিনই কমে যাচ্ছে, যদিও লোকে বলে যে ইন্টারনেটের যুগে আমাদের শেখার সুযোগ অনেক বেড়ে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ক্রমে এটা ক্ষীণ হয়ে আসছে। কারণ আমাদের সময় ভাগ হয়ে যাচ্ছে অনেক কিছুর মধ্যে। এর মধ্যে সোশ্যাল মিডিয়া আমাদের সারা দিনের একটা বড় অংশ নিয়ে যাচ্ছে, যার কারণে আমি বলবো যে শেখার জন্য একটা বড় সময় আমাদেরকে একটু ব্যয় করা উচিত। কারণ জীবনের একটা পর্যায়ে এসে তখন কিন্তু নিজেকে নিয়ে গর্ববোধ হয় যখন দেখবেন যে আপনি কোনো একটা বিষয় অনেক বছর ধরে বহন করে যাচ্ছেন। সে আপনি গিটার বাজান, সে আপনি গান আপনি একজন সাউন্ড ইঞ্জিনিয়ার হন, কিংবা একজন লেখক হন, একজন ক্যামেরা পার্সন হন। এই জিনিসটা যে বছরের পর বছর ধরে রাখার যে বিষয়টা, একটা সময় পর একটা গর্ববোধ হয়। কিন্তু ওই সময় নিয়ে যে শেখাটা যদি সুযোগ হয় তাহলে শিখে নেবেন। জীবনে শুধু পড়াশোনার বাইরেও কিছু একটা প্রত্যেকের জীবনে থাকা উচিত, যেটা অনেক বছর ধরে মানুষ ধরে রাখে। এই চাওয়াটুকু এখন হয়তো ক্ষীণ হয়ে যাচ্ছে। আমার প্রত্যাশা থাকবে যারা আমার থেকে অভিজ্ঞতায় একটু পিছিয়ে, তারা আমার এই পরামর্শটুকু নেবেন। এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, শুভকামনা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। টার্নিং টকস বাংলাদেশ, অনুপ্রেরণার গল্প।